মাঠে না থেকেও আলোচনায় বেগম জিয়া রাজনীতি করতে পারবেন না, আবারও বললেন আওয়ামী লীগ নেতারা। পাল্টা বক্তব্য বিএনপির। সরকারি দলের বিরুদ্ধে অবান্তর কথার অভিযোগ। বিদেশিদের ওপর নির্ভর করে চলবে না বাংলাদেশ, দেশেই খাদ্য উৎপাদন বাড়াতে চাষিদের ভর্তুকি দিচ্ছে সরকার। ধান গবেষণা ইনস্টিটিউটের 50 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূতকে তলব, ঢাকা মস্কো ঐতিহাসিক বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘে ইউক্রেন রাশিয়া প্রস্তাবে সাবধানী বাংলাদেশ। যতবার আমি বাংলাদেশে আসি আমার অসাধারণ লাগে, এত মানুষের ভালোবাসা, জেনুইন ভালোবাসা দেখে আমি সত্যি আপ্লুত। বাংলাদেশের ভালোবাসায় আপ্লুত সৌরভ গাঙ্গুলি। মেয়র কাপের লোগো উন্মোচন করলেন প্রিন্স অব কলকাতা। শুক্রবার বিসিবির আয়োজনে অংশ নেবেন কিংবদন্তি ক্রিকেটার। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মাঠে না থেকেও আলোচনায় বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ নেতারা বলছেন, দণ্ডিত হওয়ায় রাজনীতি ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপি চেয়ারপারসন। তবে আইনমন্ত্রী বলেছেন, নির্বাচনে অযোগ্য হলেও রাজনীতি করতে বাধা নেই বেগম জিয়ার। মুসলেকা রয়েছে যে আমরা খালেদা জিয়া রাজনীতি করতে করবে না। রাজনীতির মাঠে আবারও আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্প্রতি জাতীয় সংসদে সরকার দলীয় একজন সংসদের বক্তব্যে আলোচনায় আসে খালেদা জিয়ার রাজনীতি করার বৈধতার বিষয়টি। এ নিয়ে সরকারের মন্ত্রীরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন বক্তব্য। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জানান, শর্ত সাপেক্ষে জামিনে থাকায় খালেদা জিয়া রাজনীতি কিংবা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তার শারীরিক অবস্থা এবং বয়স বিবেচনায় তাকে শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে ঘরে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে এবং সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতিও করতে পারেন না। তবে রাজধানীতে আলাদা আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া দণ্ডিত হওয়ায় নির্বাচনে অযোগ্য হলেও রাজনীতি করতে বাধা নেই। আইনগত বাধা হচ্ছে যে উনি নির্বাচন করতে পারবেন, তার কারণ হচ্ছে উনি দণ্ডিত। রাজনীতি করতে পারবেন না এইরকম কথা তো কোথাও নাই। এদিকে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন মানবিক কারণেই বাসায় আছেন, তবে তার রাজনীতি করার কোনো সুযোগ নেই। মানবিক কারণটা কেন? তিনি অসুস্থ। অসুস্থ মানুষকে মানবিক কারণে মুক্তে তার দণ্ডাদেশ মুক্ত নয়, তাকে স্থগিত করা হয়েছে। অসুস্থ না হলে তিনি থাকতেন কোথায়? কারাগারে। ঠিক আছে, তাহলে রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তি তো জেলে থাকবে। একই দিন রাজধানীর কামরাঙ্গীর চরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আইনি লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই। তার অসুস্থতা থেকে তিনি যদি মুক্তি লাভ করেন এবং রাজনীতি করতে চান, তাহলে অবশ্যই রাজনীতিতে আনলে মানবিক কারণটা দূরীভূত হবে এবং তাকে আবার জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। এবং আদালতের মাধ্যমে মুক্তি পেয়ে তিনি যদি আবার রাজনীতিতে নামেন, কোনো বাধা নেই। বাধা ওই জায়গায় যে কারণে যে মুক্তি দেওয়া হয়েছে, সাময়িক দণ্ড স্থগিত করা হয়েছে, সেই কারণ তার বিদ্যমান থাকবে না। বেগম জিয়া আইনগতভাবে মুক্ত নন। সরকার তার শারীরিক দিক বিবেচনায় তাকে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগ নেতারা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ তৈরি হলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হবেন। তার রাজনীতিতে আসার বিষয়ে আওয়ামী লীগ অবান্তর কথা বলছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আবারও সরকারের পদত্যাগ দাবি করে দলটির নেতারা হুঁশিয়ারি দেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই পাল্টাপাল্টি বক্তব্যে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, বিরোধী দলের আন্দোলন ঠেকাতে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। রাজপথের আন্দোলনেই সরকার পতন ঘটানোর হুঁশিয়ারি দেন দলটির নেতারা। বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে গ্রেফতার করে রেখেছে। সরকার বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর চেয়ে গর্বের বেশি বিষয় কিছু আর হতে পারে না বিএনপির জন্য। আমাদের নেতা এবং কর্মীরা
গ্রেপ্তার, খুন, গুমে ভয় পায় না। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। পরে গণমাধ্যমে কথা বলেন দলটির সিনিয়র নেতারা। দাবি করেন বেগম জিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়ার মতো দেশে সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে বিএনপি উদ্বিগ্ন নয় বলে মন্তব্যও তাদের। তারা কি বলছেন আমরা অবান্তর মনে করি। বেগম জিয়া রাজনীতি করে রাজনীতির মাঠ থেকে নেত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং রাজনীতির পরিবেশ হলে অবশ্যই বেগম জিয়া রাজনীতি করবে। একই স্থানে বিকেলে রংপুর বিভাগের সাবেক ও বর্তমান স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। এ সময় অনুষ্ঠানের সভাপতি দলের মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন বেগম জিয়াকে সরকার অন্যায়ভাবে গৃহবন্দী করে রেখেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনের জন্য রাজপথে নামার আহ্বান জানান তিনি। তাকে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে প্রায় 4 বছর ধরে আটক করে রাখা হয়েছে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। প্রথম সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আমাদেরকে নতুন নির্বাচন করতে হবে। বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া আগামীতে আর কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকার গঠন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলগুলোকে নির্বাচনে আনতে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে তিনি বলেন নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক। বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না বন্ধুগণ। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্ষমতাসীন ও বিরোধী দলের কথার লড়াই। বিএনপি দলীয় সরকারের অধীনে ভোটে অংশ নেবে না জানালেও আওয়ামী লীগ বলছে সংবিধান অনুযায়ী হবে জাতীয় নির্বাচন। বড় সব দলকে নির্বাচনে আনতে শুরু থেকেই তৎপর নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার আবারও জানালেন বড় দলগুলো অংশ না নিলে ভারসাম্যপূর্ণ হবে না নির্বাচন। প্রধানতম রাজনৈতিক দলগুলো যেন অতি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করেন। ইফেক্টিভ প্রতিদ্বন্দ্বিতা না হয় তাহলে কিন্তু ওখানে যে প্রার্থিত বা প্রত্যাশিত যে ভারসাম্য সেটা সৃষ্টি হবে না। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে অনড় অবস্থানে থাকা প্রধান দুই দল দ্রুতই সমঝোতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। বলেন বিরোধী দলগুলোকে নির্বাচনে আনতে আন্তরিক হতে হবে সরকারকেই। এই অনড় অবস্থানটুকু খুব বিপজ্জনক দেশের জন্য। আশা করি আগামী কয়েক মাসেই হয়তো আমরা দেখব একটা রাজনৈতিক সমঝোতা হয়েছে এবং সব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন। যদি নির্বাচন এই অনড় অবস্থার কারণে হয়, যদি কোনো একটা দল বড় দল পার্টিসিপেট না করে, আমি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে বলবো তাহলে নির্বাচনের মূল ফলাফলের উপর একটা ঝুঁকি থাকতেও পারে। সরকারি অধিষ্ঠিত দলের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারাও আন্তরিকভাবে চেষ্টা করে যান যে বিরোধী দলগুলোকে সঙ্গে নিতে। ইলেকশন মনিটরিং ফোরামে দেশি বিদেশি পর্যবেক্ষকরা অংশ নেন। নির্বাচনে মিডিয়া ও পর্যবেক্ষকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে বলেও জানান সিইসি। ভোটার তার ফ্রি চয়েস এক্সারসাইজ করবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। খাদ্যশস্যের জন্য বিদেশের ওপর নির্ভর করে চলবে না বাংলাদেশ। দেশেই উৎপাদন বাড়াতে চাষিদের ভর্তুকি সহ নানা সুবিধা দিচ্ছে সরকার। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের 50 বছর পূর্তিতে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় গাজীপুর থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার গল্পটা খুব বেশি পুরনো নয়। অব্যাহত গবেষণা আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত প্রণোদনায় 2009 থেকে প্রতি বছর 6.6 লাখ মেট্রিক টন হারে ধানের উৎপাদন বেড়েছে দেশে। ফলে এই শস্য উৎপাদনে বিশ্বে তৃতীয় আর দক্ষিণ এশিয়ায় প্রথম অবস্থান বাংলাদেশের। মূলত দেশের খাদ্য ভাণ্ডার স্বয়ংসম্পূর্ণ হবার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা ব্রি। 70-এর দশকের গোড়ায় প্রতিষ্ঠিত এই গবেষণাধর্মী ইনস্টিটিউট পেরিয়ে এলো সাফল্যের 5 দশক। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তাই গাজীপুরের ব্রি ক্যাম্পাসে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 পর্বের এই আয়োজনের শুরুতেই প্রধানমন্ত্রী ব্রি ক্যাম্পাসে বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করে ধানের বিভিন্ন গবেষণা ক্ষেত্রগুলো পরিদর্শন করেন। পরে যোগ দেন মূল আয়োজনে।
ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সহ এক ঝাঁক কৃষি বিজ্ঞানীর এই সম্মেলনে সরকার প্রধান বলেন, গবেষণার ফলেই কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব, সেই প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা যান্ত্রিকীকরণের জন্য বিশেষ বরাদ্দ দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি। উপকূলীয় অঞ্চলে প্রায় 70% আমরা ভর্তুকি দিই, অন্যান্য ক্ষেত্রে 50% ভর্তুকি দিই। অনেক ছেলে মেয়ে লেখাপড়া শিখে আর মাঠে যেতে চায় না। এমনও ছিল যে বাবা কৃষক, সেটা বলতেও লজ্জা পেত। আমাদের যুব সমাজকে আরো বেশি সম্পৃক্ত করা দরকার। আমার মনে হয় স্কুল জীবন থেকেই সম্পৃক্ত করা দরকার, যে মাঠে কাজ করা বা ফসল ফলানো এটা অত্যন্ত গৌরবের বিষয়, লজ্জার বিষয় না। প্রাকৃতিক বৈরী পরিস্থিতির কথা মাথায় রেখে কৃষি উৎপাদন অব্যাহত রাখার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, পরিকল্পনা আর প্রযুক্তির পথেই এগিয়ে যেতে হবে। আমাদের জলবায়ুর সাথে তাল মিলিয়ে, এর সাথে এই পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই আরো নতুন উদ্ভাবন আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা আর পিছনে ফিরে তাকাবো না। এর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পর শিল্পীদের পরিবেশনায় গীতি আলেখ্য ধান কাব্য দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব ঢাকা মস্কো সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে প্রস্তাবের বিষয়ে সাবধানী বাংলাদেশ। গত 24 ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল রাশিয়ার জাহাজ উরসা মেজরের। এর মাঝেই ওয়াশিংটন ঢাকাকে জানায়, মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার 69টি জাহাজের একটি স্পার্টা 3, যার রং এবং নাম বদল করে উরসা মেজর নামে বাংলাদেশে পাঠানো হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত হয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় রাশিয়ার জাহাজকে ভেড়ার অনুমতি দেয়নি। এরপরে জাহাজটি ভারত এবং চীনের বন্দরেও পণ্য খালাসের অনুমতি পায়নি। প্রায় 2 মাস পর গত 21 ফেব্রুয়ারি মস্কোতে নিয়োজিত রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে এ বিষয়ে উদ্বেগ জানায় দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রোদেনকো। দুদেশের ঐতিহাসিক সম্পর্ক মনে করিয়ে দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র সেহেলি সাবরিন জানান, রাশিয়ার উদ্বেগের বিষয়টি বিশ্লেষণ করছে ঢাকা, তবে এ ঘটনা ঢাকা মস্কোর ঐতিহাসিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি যে আমাদের দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই বিচ্ছিন্ন ঘটনা কোনো বিরূপ প্রভাব ফেলবে না। তিনি আরও জানান, জাতিসংঘের 11তম জরুরি অধিবেশনে ইউক্রেন ইস্যুতে প্রস্তাবের বিষয়ে সার্বিক বিষয় বিবেচনা করেই অবস্থান নেবে ঢাকা। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নিউ ইয়র্কে আছেন। তিনি সেখানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথে আলোচনার ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা রাখছি। রাশিয়ার ইউক্রেন আক্রমণের 1 বছর পূর্তিতে প্রস্তাবে ফের মস্কোর প্রতি রুশ সেনা প্রত্যাহারের দাবি জানানো হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পর্যটন শহর কক্সবাজারে রেল যোগাযোগে দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজের অগ্রগতি 82%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে নান্দনিকভাবে আইকনিক স্টেশনটি সাজানো হচ্ছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ নিয়ে আগ্রহের শেষ নেই। প্রধান আকর্ষণ দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। বিশাল আকৃতির ঝিনুক, ঝিনুকের পেটে মুক্তার দানা, তার চারপাশে পড়ছে স্বচ্ছ জলরাশি। এরই মধ্যেই আসছে ট্রেন। ঝকঝকে আধুনিক এই স্টেশন অনেকটা উন্নত বিশ্বের বিমানবন্দরের মতো। বিশ্বমানের স্টেশনের নিচতলায় থাকছে টিকিট কাউন্টার, অভ্যর্থনা, লকার সহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিং মল ও রেস্তোরাঁ। আধুনিক একটা বিল্ডিং এ যত ধরনের সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা এই বিল্ডিং এ পেয়ে যাবেন। 6 শতাধিক শ্রমিক ও প্রকৌশলী শ্রমে 4 বছরে এটি এখন দৃশ্যমান। প্রকল্পের অগ্রগতি 82% বেশি। আমাদের এখানে কাজের যে প্রগ্রেস, সেই প্রগ্রেস অবশ্যই অনেক ভালো। আমাদের কাজের প্রগ্রেস অনেক ভালো এবং আমরা আমাদের যে শিডিউল টাইম, সেই শিডিউল টাইমের ভিতরে আমরা আমাদের কাজটা শেষ করতে পারবো বলে আমরা আশা করছি। 29 একর জমির উপর 215 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে স্টেশনটি। পর্যটন নগরী কক্সবাজার এতদিন রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিল, যার কারণে পোহাতে হয় নানা দুর্ভোগ ও ঝামেলা। সেই পর্যটন নগরী যেন সব জেলাকে ছাড়িয়ে যাবে, কারণ চলতি বছরই ঝিকঝিক শব্দে যাত্রা শুরু করবে এশিয়ার প্রথম পর্যটন সুবিধা সম্বলিত আইকনিক রেল স্টেশন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
সীমান্তে নির্বিচারে গুলি করে একের পর এক বাংলাদেশি হত্যা করছে বিএসএফ। শুধু লালমনিরহাটেই 3 মাসে প্রাণ গেছে 8 জনের, বিচারও মিলছে না হত্যাকাণ্ডের। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপের দাবি জাতীয় মানবাধিকার কমিশনের। জেআই সমাপ্তর রিপোর্ট। জমিতে চাষ করতে বা গবাদি পশু চড়াতে গিয়ে লাশ হচ্ছেন স্বজনেরা। ছেলে হারিয়ে মা, ভাই হারিয়ে বোন অথবা স্বামী হারিয়ে স্ত্রীর কান্নার যেন শেষ নেই। ভারত বাংলাদেশ সীমান্তে পিলার থাকলেও লালমনিরহাট জেলার অনেকাংশেই নেই কাঁটাতারের বেড়া। এই সুযোগে সীমান্তের কাছে বাংলাদেশিরা গেলেই হচ্ছেন নির্যাতনের শিকার, এমনকি ঘটছে হত্যার মতো ঘটনাও। গত 3 মাসে এ জেলার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন 8 বাংলাদেশি। তারপরও নেই কোনো বিচার। শীঘ্রই সীমান্ত হত্যা বন্ধের দাবি এলাকাবাসী ও জাতীয় মানবাধিকার কমিশনের। বিএসএফরা ধাওয়া দেয়, গরু ছাগল ধরে নিয়ে যায়। যদি দুই একটা কথা বলেন তা গুলি করছে। ধান ক্ষেতের ওখানে গেলে লাঠিচার্জ, মারধর, আবার অন্যায়ভাবে গুলি করে মারে। এই ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী দুইজনেরই হস্তক্ষেপ কামনা করছে। এদিকে কমিটি গঠন করে সীমান্ত এলাকাগুলোতে সচেতনতামূলক প্রচারণার কথা জানান জেলা প্রশাসক। কমিটি গঠন করেছি, সেই কমিটিটা সীমান্ত এলাকায় মানুষের সাথে মতামত নিয়ে অন্যান্য বিষয়গুলি পর্যালোচনা করে একটা সুপারিশ প্রদান করবে, সেই বিষয়ে আমরা একটা কার্যকরী দিয়েছি। সম্প্রতি লালমনিরহাটে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান সীমান্তে হত্যা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সীমান্ত হত্যা বন্ধে বিএসএফ কথা রাখছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে দিল্লিতে। দুই রাষ্ট্রই চায় সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে। তারা সবসময় বলে থাকেন যে তারা বর্ডার কিলিং তারা বন্ধ করবেন, এবং আমাদের সঙ্গে তাদের কথা ছিল তারা এখানে লেথাল উইপেন ইউজ করবেন না, তারপরেও করছেন। লালমনিরহাট জেলার সঙ্গে ভারতের মোট 285 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় 74 কিলোমিটার এলাকাতে নেই কাঁটাতারের বেড়া। জেআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট। ইউরোপের 20টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমবাজারের হাতছানি। গ্রিস, ইতালি, রোমানিয়া, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, মাল্টা ও আলবেনিয়ায় ইতোমধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ সচিব জানালেন, মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে ইউরোপের শ্রমবাজার ধরতে কাজ করছে প্রবাসী ও পররাষ্ট্র মন্ত্রণালয়। চেষ্টা চলছে জার্মানির সঙ্গে G2G চুক্তি সইয়ের। মার্জিয়া মুমুর রিপোর্ট। ভূমধ্য সাগর পাড়ের ইউরোপীয় দেশ গ্রিস। উন্নত দেশটিতে বিনা খরচে বাংলাদেশি কর্মীদের নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থানের জন্য 2022 সালের 9 ফেব্রুয়ারি গ্রিস ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি সই হয়, যা ইউরোপের কোনো দেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নেবার প্রথম চুক্তি। এর আওতায় গ্রিসের কৃষি, পর্যটন ও তৈরি পোশাক খাতে বাংলাদেশি কর্মীদের জন্য 5 বছরের ভিসা সরবরাহ করবে গ্রিস সরকার। প্রতি বছর 4000 করে বাংলাদেশি কর্মী যাবেন দেশটিতে। পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া, বুলগেরিয়া, মলদোভা দেশগুলোর নির্মাণ, জাহাজ শিল্প, কৃষিখাত, শিল্প কারখানা, তৈরি পোশাক শিল্প, কেয়ার গিভিং ও রেস্তোরাঁ শিল্পে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের দুয়ার খুলেছে। ইতোমধ্যে ঢাকায় অস্থায়ী কনসুলেটও খুলেছে রোমানিয়া। ইটালিতে আমাদের কথা হচ্ছে নতুন কর্মী, তাদের সিজনাল ওয়ার্কার, অন্যান্য ম্যানুফ্যাকচারিং এগুলোতে নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। বিভিন্ন জায়গা থেকে চাহিদা আসছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, মধ্যপ্রাচ্য নির্ভরতা কাটাতে ইতোমধ্যেই মলদোভা, সার্বিয়া, যুগোস্লাভিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মাল্টায় কর্মী পাঠানো শুরু হয়েছে। ইতালি সহ বাকি দেশগুলোর সঙ্গে দক্ষ কর্মী নিতে দ্বিপাক্ষিক আলোচনা, সমঝোতা স্মারক সই ও G2G চুক্তি স্বাক্ষরের জোর চেষ্টা চালাচ্ছে সরকার। বসনিয়া হার্জেগোভিনাতে মানুষ যাচ্ছে, রোমানিয়াতে মানুষ যাচ্ছে, অস্থায়ী সিজনাল ওয়ার্কার্স। বাংলাদেশ থেকে জার্মানিতে বর্তমানে আনুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগের কোনো চুক্তি না থাকায় দেশটির শ্রমবাজারের সুবিধা পেতে জার্মান সরকারের সঙ্গে G2G চুক্তি স্বাক্ষরের চেষ্টা চালাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। শেষ দিকে এসে জমে উঠছে অমর একুশে বইমেলা। বেড়েছে শিশুদের বই বিক্রি। শুধু শিশু প্রহরী নয়, ছুটির দিন বাদেও শিশুদের কোলাহলে মুখরিত হয় চারপাশ।
বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই আলোকিত হয়ে ওঠে বইমেলার শিশু চত্বর। ছুটির দিন না হলেও ছোট্ট সোনামণিদের কোমল পায়ের ছোঁয়া লাগতেই মুখর হয়ে ওঠে চারপাশ। অভিভাবকদের সঙ্গে দল বেঁধে মেলায় এসে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে তারা শুধু পছন্দের বই খোঁজে না, মেতে ওঠে খেলাধুলায়ও। কেউ বা মেতে ওঠে রং পেন্সিল দিয়ে ছবি আঁকতে। ইকরি হালুম টুকটুকির দেখা না মিললেও দেখা মেলে নতুন বন্ধুর। আর সন্তানের হাস্যোজ্জ্বল মুখ দূর থেকে দাঁড়িয়ে দেখে তৃপ্ত হয় বাবা মার চোখ। বাবা আমাদের অনেক টাইম দিচ্ছে, আমার অনেক খুশি। বাচ্চারা নিজেদের মতো এখানে ড্রয়িং করতে পারতেছে, কথা বলতে পারতেছে। ওদের ভিতরে যে প্রতিভাটা আছে একটু একটু হলেও দেখা যায় এটা প্রকাশ পাচ্ছে। অনেক ভালো লাগছে। আমি আম্মুকে বলছি না আরো আগে, কিন্তু আম্মু এতদিন আনে নেই, আম্মু আজকে নিয়ে আসছে। সাপ্তাহিক ছুটির আগের দিনেই সন্তানকে নিয়ে বইমেলা ঘুরতে এসেছেন অনেকে। শিশু চত্বরে শিশুদের জন্য নানা আয়োজন শুধু তাদের বিনোদনের জন্যই নয়, স্মার্টফোনের প্রতি আসক্তি কমিয়ে বইয়ের সাথে পরিচিত হবার সুযোগও করে দেয় বইমেলার এই বিশেষ কর্নারটি। ওদেরকে এই জন্য নিয়ে আসা যে দেখুক আসলে বই পড়ার প্রতি আগ্রহটা বাড়ুক। শিশু একটু আনন্দ উপভোগ করলো, আমাদেরও ভালো লাগলো। প্রাণের বইমেলা কচি কাচাদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াবে, সমৃদ্ধ হবে নতুন প্রজন্ম, এমনটাই প্রত্যাশা। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে নিয়ে আসবে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পোশাক, ওষুধ ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি। বিস্তারিত ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্টে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে বলে জানান তিনি। পাশাপাশি দেশের উন্নয়নে আইটি এবং ফার্মাসিউটিক্যালসের মতো অন্যান্য খাতেও সবাইকে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ সহজ ও লাভজনক। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের যে ঈর্ষণীয় উন্নয়ন তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে। প্রতিবেশী দেশগুলোর অর্থনীতি যখন বেসামাল, বাংলাদেশ তখনও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি ছাড়াও রোহিঙ্গা ইস্যু, ইন্দো প্যাসিফিক কৌশল, জলবায়ু পরিবর্তন এবং প্রবাসীদের নানা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় নিবন্ধিত প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে নিয়ে আসার কথা জানান তিনি। তারা যদি বিদেশে মৃত্যুবরণ করেন, দে আর রেজিস্টার্ড রেমিটেন্স সেন্টার, তাহলে তাদের লাশ আমরা বিনা পয়সায়, সরকারের পয়সায় আমরা দেশে নিয়ে আসবো। অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডাক্তার রবি আলম সহ দেশি বিদেশি পেশাজীবী, স্থানীয় লস অ্যাঞ্জেলেস কনসুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ইউরোপের বাইরের দেশগুলো থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে দক্ষদের ওয়ার্ক পারমিট দেওয়ার পরিকল্পনা করছে সুইডেন সরকার। সেই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের রেসিডেন্স পারমিট আবেদন সহজ করা হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজে ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ রয়েছে সুইডেনে। বর্তমান নিয়মে নানা ক্যাটাগরিতে দেশটিতে এসে মাত্র 13,000 করোনা আয় দেখিয়ে সহজেই মেলে অস্থায়ী কাজের অনুমতি। তবে এবার সুইডেনের ওয়ার্ক পারমিট সহ অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তনের আভাস দিয়েছে দেশটির সরকার। ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন আয়ের বর্তমান যে সীমা তা দ্বিগুণেরও বেশি করার পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়, কম দক্ষ কর্মীদের ভিসা সীমিত করা হলে দক্ষ কর্মীরা সুইডেনে কাজের জন্য এলে তাদের ওয়ার্ক পারমিটের আবেদন এবং ভিসা নবায়নে দীর্ঘসূত্রিতা কমতে পারে। এছাড়াও বিদেশি শিক্ষার্থীদের রেসিডেন্স পারমিট আবেদন সহজ করা হবে বলেও জানানো হয়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রবাসী বাংলাদেশিদের। একটি স্যালারি সেট করে দিয়েছে, যেটা কিনে বাংলাদেশি টাকায় 3,40,000 টাকার মতো, এবং যেটি কোনোভাবেই লো ক্যাটাগরি জবগুলোতে সম্ভব নয়। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া ও দেশ থেকে আসতে যাচ্ছে, ওরা এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে খোঁজখবর নিয়ে আসা উচিত আমি মনে করি। কারণ এটা সত্যি নর্মালি প্রাথমিকভাবে ইফেক্ট না করলেও ওদের পার্মানেন্ট রেসিডেন্সের ব্যাপারে এটা দারুণভাবে ইফেক্ট করবে।
2022 সালে সুইডেনের নাগরিকত্ব গ্রহণ করেন প্রায় 90,000 বিদেশি নাগরিক। সুইডেন ইমিগ্রেশন বোর্ডের ধারণা চলতি বছর 80,000-এরও বেশি বিদেশি নাগরিক দেশটির নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে পারেন। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। এদিকে ইতালিতে আগস্ট থেকে বাতিল হচ্ছে কাগজে লেখা রেসিডেন্স পারমিট। এর পরিবর্তে ইলেকট্রনিক কার্ডের পারমিট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে যাচ্ছেন হাজার হাজার ইতালি প্রবাসী, বাংলাদেশি সহ কয়েক লাখ বিদেশি। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ইতালিতে বসবাসের জন্য প্রবাসীদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট দিয়ে থাকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বহু বছর ধরেই বিশেষ কাগজে তৈরি এ ধরনের পারমিট পেয়ে আসছেন প্রবাসী বাংলাদেশি সহ অসংখ্য বিদেশি। তবে এবার কাগজে লেখা এসব রেসিডেন্স পারমিট বাতিল করতে যাচ্ছে মেলোনি প্রশাসন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে 3 আগস্টের মধ্যে কাগজে লেখা পারমিট নবায়ন করে ইলেকট্রনিক কার্ড দেয়া হবে। তবে কেউ এই কার্ড সংগ্রহ না করলে তার রেসিডেন্স পারমিট স্থগিত করা হবে বলেও জানানো হয়েছে। দেশটির সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে বর্তমানে প্রায় 53 লাখ বৈধ অভিবাসী বসবাস করছেন, যার মধ্যে প্রায় 2,20,000 প্রবাসী বাংলাদেশি। কাগজে লেখা রেসিডেন্সিয়াল পারমিটধারী বাংলাদেশির সংখ্যা কয়েক হাজার, যাদের বেশিরভাগই ইতালির রেসিডেন্স পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন। দ্রুত ইলেকট্রনিক কার্ড সংগ্রহ না করলে রেসিডেন্স পারমিট স্থগিত হওয়ার শঙ্কায় পড়েছেন তারা। সময় সংবাদ, ইতালি। সারা বিশ্বে ক্রান্তিকাল পরিস্থিতি সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গালফ ফুড মেলা জমজমাট হয়ে উঠেছে। এ আয়োজনকে ঘিরে বিশ্ব থেকে আসা 5,000 প্রতিষ্ঠানের কয়েক লাখ কর্মী ও গ্রাহক এখন ভিড় করেছেন দুবাইতে। মেলায় অংশ নিয়েছে সিটি গ্রুপ সহ বাংলাদেশের 39টি খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। শিবলি আল সাদিকের রিপোর্ট। প্রতিবারের মতো এবারও দুবাইয়ের গালফ ফুড মেলায় অংশ নিয়েছে বিশ্বের প্রায় 125টি দেশের 5,000-এর বেশি প্রতিষ্ঠান। 28তম এ আসরে নিজেদের পণ্য প্রদর্শন করছেন ব্যবসায়ীরা, যেখানে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অংশ নিয়েছে সিটি গ্রুপ সহ 39টি খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এবার বাংলাদেশের পার্টিসিপেশন একটু অন্যরকম এবং বড় ধরনের পার্টিসিপেশন। সর্বমোট 39টি প্রতিষ্ঠান এই মেলায় এবার পার্টিসিপেট করছে। এটি একটি কমপ্লিটলি সোর্সিং মেলা। এখানে কোনো পণ্য বিক্রি হয় না, এখানে এক্সপোর্টার এবং ইম্পোর্টারদের একটি বিশাল মিলন মেলা। খুচরা পণ্যের বেচাকেনা না থাকলেও মেলায় নিজেদের পণ্যের বিদেশি ভোক্তা ও চাহিদা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। গালফ ফুডটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটা মেলা। আমরা সিটি গ্রুপ থেকে 4র্থবারের মতো এবার অংশগ্রহণ করছি এবং অন্যান্য যে কোনো বারের চেয়ে এবার আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। আমরা ওইখানে স্টল দিয়েছিলাম, আমরা অনেক সাড়া পাইছি এবং ভালো করতেছি। আমদানি ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি এই মেলার মাধ্যমে অন্যান্য দেশের খাদ্যপণ্য সম্পর্কে জানার বড় একটি সুযোগ রয়েছে, যা থেকে শিক্ষা নিয়ে নিজেদের খাদ্যপণ্যের বাজার বিশ্বব্যাপী বিস্তৃত করা আরও সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফুড ইন্ডাস্ট্রির জন্য ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেট প্ল্যাটফর্ম। আমরা আশা করব প্রতিবারের ন্যায় এবারও আমরা মেলা থেকে আমরা একটা ভালো রেজাল্ট নিব। এই মেলার সুবাদে বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি মধ্যপ্রাচ্যে ফুড রপ্তানি ও চাহিদা পূরণে সক্ষমতা দেখিয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সৌরভ গাঙ্গুলিকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সৌরভের আগমনে এদেশের তরুণ সমাজ খেলাধুলায় আরও আগ্রহী হবে বলেই বিশ্বাস তার। শুধু তাই নয়, সৌরভকে শুভেচ্ছা দূত হিসেবে পেতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী আসরে আরও বড় তারকাকে নিয়ে আসার পরিকল্পনা তাদের। আমি যখন তাকে প্রস্তাব দিই তখন সে জানতে চায় এটা কি প্রোগ্রাম। আমি যখন তাকে বলি সৌরভ এটি হচ্ছিল কিভাবে এই শহরকে মাদক মুক্ত করা যায় এবং যারা বাচ্চারা ঘরের মধ্যে সবসময় মোবাইল নিয়ে বা কম্পিউটার নিয়ে আছে তাদেরকে বের হবার জন্য তুমি যদি আসো, এটি একটা বিরাট বড় মেসেজ হবে আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের জন্য তথা বাংলাদেশের জন্য। সৌরভ বলল, দাদা আমি তোমাকে একদিন পরে জানাচ্ছি। তারপর যখন ফোন করলাম সে খুশি হয়ে গেল। তাকে আমি বললাম, দাদা আমি কিন্তু তোমাকে কোনো পয়সা দিতে পারবো না। এবং এটি অত্যন্ত আশ্চর্যজনক। সে বলল, তোমার কোনো পয়সা লাগবে না, আমি নিজে আসবো, টিকিটও আমি দিয়ে আসবো, হোটেল ভাড়াও দিয়ে আসবো, আমার কিছু লাগবে না,
কারণ হচ্ছে তুমি যে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য যে তোমাদের এই ঢাকা নর্থ সিটি কর্পোরেশন যে উদ্যোগটা, এটার থেকে আমার খুব ভালো লেগেছে। এটাকে আমার গুডউইল অ্যাম্বাসেডর তো আছে, তার সাথে কথা বলে আর কি কি চমক দেখাতে পারে ওটাও চেষ্টা করব। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলল বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার ওয়ানডে সিরিজের সময় অনুযায়ী দুপুর 12টার দিকেই শুরু হয় প্রস্তুতি ম্যাচ। এক দলের অধিনায়ক ছিলেন ওয়ানডের নিয়মিত ক্যাপ্টেন তামিম ইকবাল এবং আরেক দিকে ম্যান অব দ্য বিপিএল নাজমুল হোসেন শান্ত। ব্যাটে বলে লড়াইটা ভালো হলেও স্কোয়াডে থাকা ব্যাটারদের প্রস্তুতি কতটা হলো প্রশ্ন থেকে যাচ্ছে তা নিয়ে। ম্যাচটা প্রস্তুতি হলেও নিয়মকানুন সব ঠিকঠাক। ইংল্যান্ড সিরিজের অনুশীলন, তাই সময়টাও ঠিক রাখা চাই। হেডমাস্টারের কথা মেনে ঠিক 12টায় মাঠে নামে দুই দল। একদিকে নেতৃত্বে বিপিএলের সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত, আরেকদিকে ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। কড়া রোদটা এদিন বেশ ভালোভাবেই চড়ে বসেছিল মিরপুরে, তাই শুরুর ঘণ্টাখানেক আর দেখা গেল না হাতুরু সিংহেকে। যদিও পরে জানা যায় নির্বাচকদের সঙ্গে টি-20 সিরিজের দল বানাচ্ছিলেন লঙ্কান বস। এদিকে হাতুরুর অনুপস্থিতিতেই মরক লেগে যায় তামিমের দলের। হাসান মাহমুদের পেসে কাবু হয়ে যান অধিনায়ক নিজেই, ফিরেন 2 রানে। কিন্তু অল্প রানে ফেরার কারণেই কিনা ড্রেসিং রুমে না গিয়ে সোজা হাঁটা ধরেন ইনডোরের দিকে। সেখানে গিয়ে হয়তো রাগ ঝেড়েছেন বলের উপর। পরে মুশিও হেঁটেছেন একই রাস্তায়। হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হন পকেট ডায়নামো। দুই বন্ধুই এরপর নিজেদের ঝালাই করে নিয়েছেন ইনডোরের নেটে। এই দুজনের আসা যাওয়ার মাঝে ফিরে যান বিপিএল এর আরেক সেরা পারফর্মার জাকির হাসান, তার শিকারই তাইজুল। পরে লিটনকেও ফিরিয়ে দেন টিজে। শেষ পর্যন্ত তার শিকার ছিল 4 উইকেট। প্রস্তুতি ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল লেগ স্পিনারদের একাদশে জায়গা দেয়া। শান্তর দলে ছিলেন রিশাদ হাসান এবং তামিমের স্কোয়াডে আমিনুল বিপ্লব। তবে তারা যে শুধু অলংকৃত নন সেটা প্রমাণ করতে দেরি করেননি রিশাদ। টানা 2 বলে মিরাজ এবং নাসুমকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই লেগি। পরে ইয়াসির আলী রাব্বি দাপট দেখান 22 গজে। ওয়ানডে দলে ডাক না পাওয়ার ঝাল ঝাড়েন বোলারদের উপর। মাঠের চারদিকে স্কোরিং শট করে দেখান নিজের পটেনশিয়ালিটি। রান করেন ইনিংস সর্বোচ্চ 61, দলকে নিয়ে যান 205-এ। অন্য পাশে ছোট টার্গেটে নামলেও আশানুরূপ ফল পাননি শান্ত। দ্রুতগতিতে 27 করে ফিরে যান এবাদতের শিকার হয়ে। পরে বিপিএল এর পারফরমেন্সে ওয়ানডে দলে ডাক পাওয়া তৌহিদ হৃদয় ফিরে গিয়েছেন 0 রানে। প্রস্তুতি ম্যাচটায় ব্যাটে বলে দারুণ লড়াই হলেও জাতীয় দলের মূল ব্যাটারদের প্রস্তুতি কতটা হলো এখন প্রশ্ন থাকছে সেটা নিয়ে। ব্যাটে যে রান নেই স্কোরারদের। তবে এই ম্যাচে সবচেয়ে খুশি হয়তো তামিম ইকবাল। নিজে রান না পেলেও তার একক হস্তক্ষেপে দলে ডাক পাওয়া তাইজুল দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। আর স্কোয়াডে না থাকলেও ব্যাট হাতে দুর্দান্ত করেছেন অধিনায়কের পছন্দের ইয়াসির রাব্বি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাঠে না থেকেও আলোচনায় বেগম জিয়া রাজনীতি করতে পারবেন না আবারও বললেন আওয়ামী লীগ নেতারা। পাল্টা বক্তব্য বিএনপির, সরকারি দলের বিরুদ্ধে অবান্তর কথার অভিযোগ। বিদেশিদের উপর নির্ভর করে চলবে না বাংলাদেশ, দেশি খাদ্য উৎপাদন বাড়াতে চাষিদের ভর্তুকি দিচ্ছে সরকার। ধান গবেষণা ইনস্টিটিউটের 50 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী। এবং রাষ্ট্রদূতকে তলব, ঢাকা মস্কো ঐতিহাসিক বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘে ইউক্রেন রাশিয়া প্রস্তাবে সাবধানী বাংলাদেশ। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়।